অ্যানাটমিতে সবচেয়ে বেশি পরিমাণ কোশ্চেনের আধিক্য দেখা যায় কিন্তু এই এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, পাল, পেরিওডন্টাল লিগামেন্ট, হ্যাঁ, টিএমজে, এগুলো থেকে। এগুলো হচ্ছে আপনাদের ধরেন একটা আনঅ্যাভয়েডেবল টপিক, এবং আহ, প্রত্যেকটা জিনিস থেকে এখানে কোনো কিছু বাদ দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। তাহলে শুরু করি আমাদের ক্লাসটা, একটু দেখি যে আমাদের কোয়েশ্চেনগুলো কোন ধরনের আসছে, এবং কোশ্চেনের আলোকে আমরা একটু ডিসকাশনও করব। প্রথমে হচ্ছে আমাদের আমাদের এমসিকিউ গুলো আমরা একটু খেয়াল করি, যে কন্টেন্টস অফ ডেন্টিনাল টিউবিউলস। ডেন্টিনাল টিউবিউলসে কি কি কন্টেন্ট থাকতে পারে মূলত? আমরা যদি দেখি টেন কেটস এর কথা, তো টেন কেটস এর কথা যদি একটু চিন্তা করি, যে টেন কেটসে কি বলা হয়েছে, যে টেন কেটসে বলা হচ্ছে যে আপনার ডেন্টাল টিউবসে চারটা কন্টেন্টের কথা একদম সুন্দর করে লেখা আছে। এর মধ্যে প্রথমটাই হচ্ছে অডন্টোপ্লাস্টিক প্রসেস। প্রথমটাই হচ্ছে অডন্টোপ্লাস্টিক প্রসেস। এরপরে আছে কি এক্সট্রা সেলুলার ডেন্টিনাল ফ্লুইড। তারপর আছে হচ্ছে আপনার এফারেন্ট নার্ভ টার্মিনালস, এবং আরেকটা যদি বলতে হয় তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অর্থাৎ আমরা যে ডেন্টিন সেন্সিটিভিটিটা গ্রো করে আমাদের, এই ডেন্টিন সেন্সিটিভিটিটা মূলত গ্রো করে কিন্তু এখানে নার্ভ এন্ডিংস থাকার কারণে। অ্যাফারেন্ট নার্ভ এন্ডিংস মানে কি? অ্যাফারেন্ট মানে হচ্ছে সেন্সরি, অর্থাৎ সেন্সরি রিসেপ্টর থাকে নার্ভ এন্ডিং থাকার কারণে এখানে আমরা সেন্সেশনটা পাই, এবং একমাত্র কোন সেন্সেশনটা পাই এখানে? শুধুমাত্র পেইন। শুধুমাত্র দাঁতে আমরা কোন সেন্সেশনটা অনলি পাই? এটা হচ্ছে শুধুমাত্র পেইন সেন্সেশনটা হচ্ছে আমরা টুথ রিসিভ করতে পারে। তাহলে চারটা জিনিস জানলাম আমরা, যে ডেন্টাল টিউবসে চারটা কন্টেন্ট থাকে। প্রথমটা হচ্ছে অডন্টোপ্লাস্টিক প্রসেস, তারপর হচ্ছে এক্সট্রাসেলুলার ডেন্টাল ফ্লুইড, এফারেন্ট নার্ভ এন্ডিংস এন্ড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে মিলাই নিই একটু। ওয়ানের এ তাহলে ট্রু, বি তে কি বলা আছে? প্রোটোপ্লাজমিক প্রোটিন। প্রোটোপ্লাজমিক প্রোটিন থাকে না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে, তাহলে এটা ফলস। ডেন্টিনাল ফ্লুইড এটা তাহলে ট্রু। ব্লাড ভেসেলস এটা ফলস। নার্ভ এন্ডিংস এটা কি হয়ে যাচ্ছে তাহলে আমাদের? এটা ট্রু হচ্ছে। এখানে নার্ভ এন্ডিংস থাকে, এই কারণে আমরা ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি গ্রো করে যখন ডেন্টিনটা কি হয়, ফ্লাশ আউট হয়ে যায় কোনো একটা কারণে। এই যে কোনো কারণে যদি আমাদের এনামেল অথবা সিমেন্টাম ক্ষয় হয়, অথবা এনামেল সিমেন্টাম জাংশনে যদি কোনো সমস্যা হয়ে থাকে, অনেক সময় ওই দিক থেকে কি হয়, আমাদের রুট ক্যারিজ শুরু হয়, এবং অনেক সময় এখান থেকে ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি গ্রো করতে পারে। আচ্ছা, তাহলে তাহলে এটা কি হচ্ছে? অ্যান্সার দেখলাম, তারপর এক্সপ্লেনেশনও দেওয়া আছে আপনাদের সুন্দর করে। এবার জানবো ব্যান্ডস অফ হান্টার এন্ড শ্রেগার। আচ্ছা, ব্যান্ডস অফ হান্টার এন্ড শ্রেগার বলতে কি বোঝায়? এটা মূলত বোঝায় হচ্ছে আপনাদের একটা অপটিক্যাল ফেনোমেনা। হ্যাঁ, এটা একটা অপটিক্যাল ফেনোমেনা কেন হয়? মূলত এটা হয় হচ্ছে আপনার যে একটা ডিরেকশন চেঞ্জেস এর কারণে। এখন কোন ধরনের ডিরেকশন চেঞ্জ হয়? এটা হচ্ছে এনামেল রডস এর ডিরেকশন চেঞ্জ হয়ে থাকে। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনার ভেরিয়েশন থাকতে পারে। এখন কি ধরনের ভেরিয়েশন থাকতে পারে? ভেরিয়েশন ইন পারমিয়াবিলিটি, তারপর অর্গানিক কন্টেন্টের ভেরিয়েশন থাকতে পারে। আমরা জানি নর্মালি অর্গানিক ম্যাট্রিক্স থাকে। হুম অর্গানিক ম্যাট্রিক্স থাকে যেটাকে আমরা বলি প্রোটিন। এই প্রোটিনের যদি কোনো কারণে চেঞ্জেস থাকে, তারপর কন্টেন্টটা বাড়তি বা কম থাকে, কমতি থাকে, তখন এইসব ব্যাপারগুলোতে কি হচ্ছে, আমাদের একটা অপটিক্যাল ফেনোমেনা তৈরি হয়। এই অপটিক্যাল ফেনোমেনাটা মেইনলি কেন তৈরি হয়? এটা হচ্ছে আপনার কিছু ডার্ক ব্যান্ডস অ্যান্ড কিছু লাইট ব্যান্ডস তৈরি হয়। কিছু ডার্ক ব্যান্ড এবং লাইট ব্যান্ডস তৈরি হয়, এবং কখন তৈরি হয় এগুলো? যখন আমরা অবলিকলি লাইটটাকে ফেলি, তখন ওই অবলিকলি রিফ্লেক্টেড লাইটের উপরে এই ডার্ক ব্যান্ডস অ্যান্ড লাইট ব্যান্ডস গুলা ভেরিং কনসেন্ট্রেশনে থাকে, একটার পর একটা থাকে, এক একটা উইডথে থাকে। এবং যেটা দেখা যায় যে আপনার দুই ধরনের ব্যান্ড তৈরি হয়, যেটা বললাম লাইট ব্যান্ড আর আপনার হচ্ছে ডার্ক ব্যান্ড। তো ডার্ক ব্যান্ডটা হচ্ছে মেইনলি হচ্ছে ডায়াজোন। এবং এটা কখন তৈরি হচ্ছে? এই ডায়াজোন এবং প্যারাজোন দুটোই কিন্তু আপনার তৈরি হচ্ছে মূলত সরি, এই দুটোই কিন্তু তৈরি হচ্ছে মূলত আপনাদের অবলিকলি রিফ্লেক্টেড লাইটের আন্ডারে।
যদি অবলিকলি রিফ্লেক্ট না না ফেলি আমরা, তাহলে আমাদের এই ডায়াজোন বা প্যারাজোন কোনোটাই হবে না, তৈরি হবে না। তো ডায়াজনটা যদি আমরা পেতে চাই, ডার্ক ব্যান্ডস গুলো যদি আমরা পেতে চাই, তাহলে আমরা প্রিজমটাকে একটা সেকশনে কাট করতে হবে। হ্যাঁ, এখন এটা কোন সেকশনে কাট করব? আমরা লঙ্গিটিউডিনালি সেকশনে। আর যখন আমরা প্যারাজোন বা অথবা লাইট ব্যান্ড পেতে যাব, তখন প্রিজমটাকে আমরা কাট করব কি, অবশ্যই দ্যাট শুড বি কাট ট্রান্সভার্সলি আন্ডার অবলিকলি রিফ্লেক্টেড লাইট। ওকে, আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন। অনেক সময় দেখা যায় কি এই জিনিসগুলো একটু হেজি লাগে, একা একা পড়তে গেলে বোঝা যায় না। ক্লাসে হয়তো পড়ায় দিয়ে যায়, কিন্তু যখন আমরা নিজে পড়তে যাই তখন প্রচন্ড একটা মানে এগুলো স্ক্যাটার্ড হয়ে থাকে, পড়াগুলা বোঝা যায় না। তো এই কারণে আমি এই জিনিসটা একটু লেনদেনিং করলাম। এই নাম্বারে কি বলা হয়েছে, যে ব্যান্ডস আর পারপেন্ডিকুলার টু স্ট্রাইও অফ রেডিয়াস অ্যান্ড ডেন্টিনো এনামেল জাংশন। ডেন্টিনো এনামেল জাংশনের দিকে এই ব্যান্ডস গুলা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। কার সাথে? এটা হচ্ছে স্ট্রাইও অফ রেডিয়াসের সাথে। তাহলে কিন্তু আমাদের ট্রু হচ্ছে, এও ট্রু হচ্ছে। আর বি নাম্বারটা দেখি কি বলা হয়েছে, যে কনভেক্সিটি অফ দ্য কার্ভেচার টুয়ার্ডস কাস্প। অবশ্যই না, এটা কোথায় আছে? এটা একদম সুন্দর করে 10 গেটসে লেখা আছে এভাবে, যে কনভেক্সিটি অফ দ্য কার্ভেচার অলওয়েজ টুয়ার্ডস দ্য রুটস। অলওয়েজ টুয়ার্ডস দ্য রুটস। আচ্ছা, ডায়াজোনস আর ডার্ক ব্যান্ডস আন্ডার অবলিকলি রিফ্লেক্টেড লাইট, যেটা আমি একটু আগে বললাম, এবং হুবহু ওটাই ওটাই এখানে লেখা আছে, তাহলে এটা হচ্ছে ট্রু। প্যারাজোনস আর প্রডিউসড বাই প্রিজমস হুইচ আর কাট লঙ্গিটিউডিনালি, তাই কি? অবশ্যই না, এটা কি হবে অ্যান্সার? এটা হচ্ছে হুইচ আর কাট ট্রান্সভার্সলি। তাহলে ডি নাম্বার হচ্ছে আমাদের ফলস। আচ্ছা, হুম, নেক্সট কোশ্চেন হচ্ছে নার্লড এনামেল। হ্যাঁ, নার্লড এনামেলে কি বলা হয়েছে আপনার, আম, অনেক সময় দেখা যায় কি যে আমাদের যে টুথ থাকে, ওভার দ্য ক্রাউন অ্যান্ড ওভার দ্য কাস্প কি হয়, একটা কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। কাদের? এটা হচ্ছে এনামেল রডের। এই কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্টটা কেন হয়? কারণ এনামেল রডস গুলা একটা আরেকটার সাথে ইন্টার টুইস্টেড থাকে, একটা একটা ভিতরে ঢুকে থাকে, ওয়েবি থাকে। হ্যাঁ, তো এই কারণে কি হয়, আমাদের একটা কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। মানে স্ট্রেট থাকে না, সোজা কথা স্ট্রেট থাকে না। এরা এদের মতন করে একটা একটা ভিতরে ঢুকে থাকে, এই জন্য আমরা এটাকে বলি একটা কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট। যেটা থাকার একটা সুবিধা হচ্ছে, একটা জিনিস যদি আমি এইভাবে রাখি, এটা সেপারেট করা ভেরি ইজি, বাট এটা যদি এইভাবে এইভাবে প্রতিটা জিনিস কানেক্ট করে থাকে, তো এটাকে ছুটানো অনেক টাফ। হয়তো আপনি এটাকে ভেঙে ফেলতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আপনি মানে নর্মালি স্ট্রেটটাকে যেভাবে সেপারেট করতে পারবেন, এটাকে এত সহজে কম্পারেটিভলি আপনি কি করতে পারবেন না, সেপারেট করতে পারবেন না বা সরাতে পারবেন না একটা একটা থেকে, অর্থাৎ এটার স্ট্রেংথ খুব বেড়ে যায়। তাহলে নার্ড এনামেলের সুবিধা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে এনামেলটা গঠন করে দিয়েছেন। এটার একটা অবশ্যই সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এটার স্ট্রেংথটা অনেকটা বেড়ে যায়। আর এই তো, এগুলো মূলত জানলেই হবে। তাহলে আমরা একটু দেখি কোশ্চেনটা কি বলা হয়েছে। কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্টস অফ টুইস্টেড রডস, ওকে, তাহলে এটা ট্রু। ওয়েভি ইন নেচার, এটাও ট্রু। ইচ প্লেন সারাউন্ডিং দ্য লঙ্গিটিউডিনাল এক্সিস অফ দ্য টুথ লাইক ওয়াশার। টুথ লাইক ওয়াশার, এই কথাটা একদম সুন্দর করে 10 কেটস এভাবে লেখা আছে, যে লংগিটিউডিনাল এক্সিসে যখন এই প্লেনটা, এই নার্ড এনামেলের যদি সেকশন করেন আপনি, এক একটা প্লেন পাবেন। এই প্লেন গুলাকে লংগিটিউডিনাল এক্সিস যদি আমি কাট করি, তাহলে দেখতে কিসের মতো লাগে? টুথ লাইক ওয়াশারের মতন দেখা যায়। এটা তাহলে ট্রু। আর মোর অ্যাসিড রেজিস্ট্যান্ট দেন রড শীথ। হ্যাঁ, রড শীথের থেকে বেশি নার্ড এনামেল রেজিস্ট্যান্ট, এটা কি ট্রু? না, এটা হচ্ছে আপনার রডস গুলা দেখা যায় যে রড শীথ গুলা মোর অ্যাসিড রেজিস্ট্যান্ট দেন রডস। ঠিক আছে, এটা নার্ড এনামেলের মধ্যে পড়ে না, এটা একটা আলাদা একটা স্টেম। হ্যাঁ, এটা একটু কনফিউজিং, বাট এটাকে আলাদা করে আপনারা ডিফারেন্সিয়েট করতে পেরেছেন আশা করি। তাহলে রড শীথ আর মোর অ্যাসিড রেজিস্ট্যান্ট দেন আপনার কি রডস। অ্যাসোসিয়েটেড উইথ ডিক্রিজ স্ট্রেংথ অফ এনামেল, যেটা একটু আগে বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা থেকে একটা এসবিও কিন্তু আসতে পারে, যে ইনক্রিজড অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ স্ট্রেংথ অফ এনামেল, এটা কি হয়ে যাচ্ছে তাহলে আমাদের ফলস। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, যে এনামেল ডেন্সিটি ইজ হায়ার ইন।
আচ্ছা, এনামেল ডেনসিটি যদি আমরা চিন্তা করি, যে এনামেল ডেনসিটি আমাদের সবচেয়ে বেশি হাই থাকে কোথায়? এনামেল ডেনসিটি সবচেয়ে বেশি হাই থাকে আমাদের সারফেসে, হ্যাঁ, সারফেসে থাকে। তারপর হচ্ছে আমাদের যে আপার সেন্ট্রাল অ্যান্ড ল্যাটারাল ইনসাইজার্স থাকে সেখানে আপারে, এবং সেটা পার্মানেন্ট। আর যদি আমরা এনামেল ডেনসিটি সবচেয়ে কম থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ডেন্টিনো এনামেল জাংশনে, দ্বিতীয়ত আমাদের ডেসিডুয়াস টিতে, তৃতীয়ত হচ্ছে আমাদের লোয়ার প্রিমোলার এবং লোয়ার ইনসাইজার্সে। তাহলে এনামেল ডেনসিটি হায়ার কোথায়? আমরা সারফেসও পাচ্ছি না এখানে। আমরা আপার পার্মানেন্ট ইনসাইজারের মধ্যে শুধুমাত্র ল্যাটারাল ইনসাইজারটা পেয়েছি, তাহলে অ্যান্সার শুধুমাত্র ডি, বাকিগুলো কিন্তু আমাদের ফলস হয়ে যাচ্ছে। এইজ চেঞ্জেস অফ এনামেল, প্রত্যেকটা জিনিস কোনো কিছু কিন্তু অমরত্ব লাভ করে না, হ্যাঁ, আল্লাহ তাআলা এমন কোনো জিনিসই কিন্তু পৃথিবীতে সৃষ্টি করেনি যে আসলে অমর হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কি হয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে চেঞ্জেস হয়, এবং সেটা একেবারে আহ, কোনো অস্তিত্বই থাকে না, অর্থাৎ কোনো কিছুই আসলে অমর না, প্রত্যেকটা জিনিসই কি শেষমেশ এটার এক্সিস্টেন্ট থাকে না, হ্যাঁ। তো ঠিক এরকম ভাবে আমাদের এনামেলেরও কিছু চেঞ্জেস আসে, সিমেন্টাম, পেরিডন্টাল লিগামেন্ট, প্রত্যেকটা জিনিসে কি এই যে সাথে সাথে চেঞ্জেস গুলো থাকে। এর মধ্যে তাহলে আমরা দেখি পয়েন্টস গুলো যদি একটু নোট করতে পারি। প্রথম স্টেমে বলা হয়েছে যে পেরিকায়ামাটা ডিসঅ্যাপিয়ার্স। এখন আমরা প্রথমে চিন্তা করব হোয়াট ইজ পেরিকায়ামাটা। পেরিকায়ামাটাটা হচ্ছে আপনার ট্রান্সভার্স ওয়েব লাইক কিছু গ্রুপ, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েব লাইক কিছু গ্রুপ, এগুলো হচ্ছে আপনার স্ট্রাই অফ রেডিয়াস থাকে। সেই স্ট্রাই অফ রেডিয়াসের যে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন একটু দেখতে রাফ হয়, এগুলো একটু দেখতে একটু রাফ রাফ হয়ে থাকে, আম, এবং অনেক রাফ অ্যান্ড রেগুলার হয়। শুধুমাত্র সার্ভাইকাল রিজিয়নের দিক থেকে আমাদের যে সিমেন্ট টানামাল জাংশনটা থাকে, এই সিমেন্ট টানামাল জাংশনে সে কি হয়ে থাকে, সে ওই জায়গাটাতে গিয়ে ইরেগুলার হয়ে যায়। ওকে, তাহলে পেরিকায়ামাটা আরেকটা কথা হচ্ছে পেরিকায়ামাটা নিয়ে আরেকটু যদি বলি, এটা হচ্ছে আমাদের যে সিমেন্ট এনামেল জাংশনটা থাকে, যেখানে এনামেল এবং নিচে সিমেন্টাম, অর্থাৎ সিমেন্টাম কি করে পুরো হোল রুটকে সে কভার করে থাকে, একদম এপিক্যাল ফোরামেন হয়ে সে পুরা মানে একদম সিমেন্ট এনামেল জাংশন পর্যন্ত সে কিন্তু কভার করে থাকছে। তো এই সিমেন্ট অর্নামেল জাংশন বা সার্ভাইকাল রিজিয়নের দিকে প্রায় আপনার 30টা করে পেরিকায়ামাটা থাকে প্রতি মিলিমিটারে, প্রতি মিলিমিটারে 30টা করে থাকে। যখন সে আস্তে আস্তে আপনার সারফেসের দিকে যায়, অথবা মানে ওভার দ্য কাস্প যায়, অর ওভার দ্য ইনসাইজাল এজ, অথবা অক্লুশাল সারফেসের দিকে যায়, তখন কি হয়, এই পেরিকায়ামাটাটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার, মানে ডিসঅ্যাপিয়ার না, মানে আস্তে আস্তে এটা সংখ্যায় কনসেন্ট্রেশনে আপনার ডিক্রিজ হতে থাকে। এবং সেটা কতটুকু, প্রথমে থাকতেছে সার্ভিক্যাল রিজিয়নের দিকে। এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে সুরে লেখা থেকে কোশ্চেন হয়, তো এই কারণে আপনাদেরকে এভাবে বলা। এগুলো 10 কেসে সুন্দর করে লেখা আছে, কিন্তু আপনারা খুঁজতে গেলে এভাবে পাবেন না। তো আমার কথাগুলো শুনলে হয়তো বা আপনারা এগুলো একটু নোট ডাউন করে যদি আপনাদের শিটে অথবা কোনো একটা খাতায় লিখে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। অর্থাৎ সার্ভাইকাল রিজিয়ন অথবা সিমেন্টোনেমাল জাংশনের দিকে আমাদের পেরিকায়ামাটাটা কয়টা করে থাকছে, 30টা করে পার মিলিমিটারে। কিন্তু যখন সেটা ওভার দ্য সারফেস, অক্লুশাল সারফেস অর ইনসাইজাল এজের দিকে যায় আস্তে 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 করে, তখন 10 10 পেরিকায়ামাটা হয়ে থাকে, মানে পার মিলিমিটারে তখন 10টা করে পেরিকায়ামাটা থাকে, ঠিক আছে। এটা একটা। আচ্ছা, তাহলে 5-এর বিতে আমরা যাই। অন এনামেল সারফেস ডিফিউজ ইনক্রিজ অফ সোডিয়াম অ্যান্ড ফ্লুরাইড। হুম, সোডিয়াম অ্যান্ড ফ্লুরাইড, এখানে কি বলা হয়েছে, কোশ্চেনের একটা জায়গায় একটু খাত আছে, সেটা কোথায়, এটা হচ্ছে ডিফিউজ, অর্থাৎ ডিফিউজ হবে না, এটা হচ্ছে কি আমাদের লোকালাইজড ইনক্রিজ অফ সোডিয়াম অ্যান্ড ফ্লুরাইড। হ্যাঁ, এই কারণে কি হয়, আমাদের যখন ফ্লুরাইডটা বেড়ে যাচ্ছে, লোকালাইজেশন হচ্ছে ফ্লুরাইডের, তখন আলটিমেটলি আমাদের ক্যারিজ হওয়ার কিন্তু চান্সেস এবং রিস্ক অনেক কমে যায়। তখন কি হয়, ডিক্রিজ ইনসিডেন্স অফ ক্যারিজ হয়, ঠিক আছে। তাহলে বি তাহলে ফলস, সি আমাদের ট্রু হয়ে যাচ্ছে। অ্যাট্রিশন হয়, অ্যাট্রিশন হচ্ছে অ্যাট্রিশন হচ্ছে, তারপর কি হয়, লস অফ পিটস অ্যান্ড ফিশার্স হয়। এবং পিটস অ্যান্ড ফিশার্স গুলো কোথায় হয় বেশি, আপনার প্রক্সিমাল অ্যান্ড অক্লুশাল সারফেসের দিকে। আচ্ছা, এনামেল বিকামস হাইলি পারমিয়েবল। আমরা নর্মালি কি জানি, যে এনামেলটা নর্মালি হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। হ্যাঁ, সিলেক্টিভলি পারমিয়েবল। তো আস্তে আস্তে আরো পারমিয়েবিলিটি কমে যায়, তা বাড়ে না। হ্যাঁ, পারমিয়েবিলিটি আরো কমে যায়, এটাও ফলস।
হ্যাঁ, পেরিকাইমাটা নিয়ে যেটা বলতেছিলাম যে পেরিকাইমাটা হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েব লাইক গ্রুপ, এক্সটার্নাল ম্যানিফেস্টেশন অফ সল্টার লাইন নাকি স্ট্রাইওফ্রেজিয়াস, এটা হচ্ছে স্ট্রাইওফ্রেজিয়াস এর একটা এক্সটার্নাল ম্যানিফেস্টেশন। আচ্ছা, স্ট্রাইওফ্রেজিয়াসটা মূলত কি, এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল লাইন অফ এনামেল। আর সল্টার লাইনটা কি, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইন অফ আমাদের কি সিমেন্টাম। ওকে, পেরিকাইমাটাটা কিরকম হয়ে থাকে, রেগুলার হয়ে থাকে, যেটা বললাম ইন সার্ভাইকাল রিজিয়ন ইট ইজ কোয়াইট কি হবে, ইরেগুলার হবে। যে কথাগুলো আমি প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে কিন্তু আপনাদের অনেকটা সলভ করে দেওয়ার ট্রাই করেছি। আচ্ছা, ইতে কি বলা আছে, রড এন্ডস আর শ্যালো ইন সার্ভাইকাল রিজিয়ন। হ্যাঁ, রড এন্ডস গুলা কি হয় আর শ্যালো ইন সার্ভাইকাল রিজিয়ন, এটা হচ্ছে আমাদের ট্রু। সার্ভাইকাল রিজিয়নের দিকে রড এন্ডস গুলা শ্যালো থাকে। আচ্ছা, এবার আমরা পড়বো সিমেন্টাম নিয়ে। সিমেন্টাম থেকে আহ বিগত বছরের কোশ্চেন গুলোতে প্রচুর কোশ্চেন এসেছে, সব সময় কোশ্চেন আসে যে সিমেন্টাম, ঠিক আছে, সিমেন্টাম থেকে বরাবরই আমাদের কি হয়, কোশ্চেন আসে। তাহলে দেখি অ্যাভাসকুলার, প্রথমটা হচ্ছে সিমেন্টাম ইজ অ্যাভাসকুলার, কি হয়, ট্রু। এটা কিন্তু ট্রু, সিমেন্টাম হচ্ছে অ্যাভাসকুলার, সিমেন্টামের মধ্যে কোনো ভাস্কুলারিটি নাই এক কথায়। এন্ডোডার্মাল ইন অরিজিন, এটা কিন্তু ফলস, বিকজ কি হয়, আমাদের এনামেল বাদে সবগুলোই কি আমাদের একটোডার্মাল ইন অরিজিন। কি বলতেছি, এনামেল বাদে বাকি সবগুলো কিন্তু আপনাদের কি মেসেনকাইমাল ইন অরিজিন, শুধুমাত্র একটোডার্মাল থেকে আসে হচ্ছে এটা মনে রাখবেন, ইতে এনামেল, ইতে একটোডার্মাল, হ্যাঁ, আর বাকি সবই হচ্ছে আমাদের মেসেনকাইমাল। হ্যাঁ, সিমেন্টাম পারমিয়েবল, অবশ্যই পারমিয়েবল, এবং এই কথাটাও বলা আছে যে সেলুলার সিমেন্টাম ইজ মোর পারমিয়েবল দেন অ্যাসেলুলার সিমেন্টাম। হ্যাজ হাইয়েস্ট ফ্লুরাইড কন্টেন্ট, এটা একটা এসবি হতে পারে এখান থেকে, যে সিমেন্টামের সবচেয়ে ফ্লুরাইড কন্টেন্ট বেশি থাকে। আসলে কতই না মজার হতো যদি আমাদের এনামেলে ফ্লুরাইড কন্টেন্টটা বেশি থাকতো, তাহলে কি হতো, আমাদের যে হোয়াইটিশ যে স্টেইন গুলা পড়ে, অনেক সময় ব্ল্যাকিশ কিছু স্টেইন পড়ে, তাহলে ফ্লুরাইড থাকলে এগুলো হয় না, নর্মালি এগুলো হয় না। তাহলে আমাদের ফ্লুরাইড কন্টেইনিং টুথপেস্ট গুলো কিনতে হতো না এইভাবে। আচ্ছা, সেভেনের কি বলা হয়েছে, যে ক্যালসিফাইড টিস্যু, অবশ্যই সিমেন্টাম কি একটা ক্যালসিফাইড টিস্যু। এবার আমরা জানবো এনামেল রড শীটের ব্যাপারে, এনামেল রড শীটের ব্যাপারে, লেস ক্যালসিফিকেশন। এনামেল রড শীটের অবশ্যই কি হয় আমাদের এনামেল যে রড শীটটা থাকে এটা লেস ক্যালসিফাইড থাকে, স্টেন ডার্কার, এটাও কিন্তু ট্রু। কন্টেন মোর নন অর্গানিক সাবস্টেন্সেস, এটা কিন্তু ফলস, বিকজ কি আমরা কি জানি, এনামেল রড শীট বেশি পরিমাণ অর্গানিক সাবস্টেন্সকে সে ক্যারি করে। লেস অ্যাসিড রেজিস্ট্যান্স দেন রড, রড শীট আপনার মোর অ্যাসিড রেজিস্ট্যান্ট দেন রডস, ঠিক আছে। আর মে হ্যাভ সাব ফাইবার, তাহলে কি থাকতেছে, এটাও কিন্তু ট্রু। এই সুন্দর লাইনগুলো সুন্দর করে আমাদের অরবানসে এবং একে দাসে দেওয়া আছে। ডেন্টিন সেন্সিটিভিটি ডিপেন্ডস অন প্রেজেন্স অফ নার্ভ ফাইবার্স ইন ডেন্টিন। অবশ্যই যদি আমাদের ডেন্টিনে নার্ভ ফাইবার গুলো না থাকে তাহলে আমাদের ডেন্টিন সেন্সিটিভিটি গ্রো করতো না। বোন ক্রপস ফাইবার্স প্রেজেন্ট ইন ডেন্টিনাল টিউবিউলস, আমরা একটু মনে করে দেখি তো যে বোন ক্রপস ফাইবার গুলো আসলে অ্যাকচুয়ালি কোথায় থাকে, টিউবিউলে থাকে না মেন্টাল ডেন্টিনে থাকে, মেন্টাল ডেন্টিনে থাকে হচ্ছে বোন ক্রপস ফাইবার। এবং আরেকটা যেটা, এটা হচ্ছে সার্কামপালপাল ডেন্টিনে থাকতেছে বিটা ফাইবার, তাহলে এটা কিন্তু ফলস। ডেট ট্র্যাক, ডেট ট্র্যাকের সাথে আসলে ডেন্টিন সেন্সিটিভিটি কোনো ইয়া নাই। যখন টারশিয়ারি ডেন্টিনটা ফর্ম হয়, আমাদের এয়ারটা ট্র্যাপ থাকে, কোথায় থাকে, ডেন্টিনাল টিউবিউলের ভিতরে যখন এয়ারটা ট্র্যাপ থাকে তখন ডেট ট্র্যাক ফর্মেশন হয়। এবং ডেট ট্র্যাক ফর্মেশন মূলত টারশিয়ারি ডেন্টিন ফর্মেশন হয়, নট ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি অর সেন্সিটিভিটি, ঠিক আছে। ওকে, তাহলে ডেট্রাকটা ফলস হয়ে যাচ্ছে। ইন্ট্রাটিউবুলার ফ্লুইড মুভমেন্ট, হ্যাঁ, ইন্ট্রাটিউবুলার ফ্লুইড মুভমেন্টের কারণে কি হয়, আমাদের ডেন্টিন হাইপারসেন্সিটিভিটি গ্রো করে, এগুলো আপনাদের সুন্দর করে 10 গেটসে দেওয়া আছে। চেঞ্জ ইজ অসমোটিক গ্রেডিয়েন্ট ইন ইন্ট্রাটিউবুলার ফ্লুইড, প্রত্যেকটা লাইন হচ্ছে 10 গেটস থেকে তুলে দেওয়া সুন্দর করে। তাহলে এই টপিক থেকে একটু পড়া আর কি, যে আপনি 10 গেটসে যাবেন, যাওয়ার পর ডেন্টিন সেন্সিটিভিটিটা একটু দেখবেন, এখান থেকে যে কোশ্চেনগুলো একটু মিলাবেন যে এটার সাথে এটা কোন জায়গা থেকে কোশ্চেনটা করা, এটা একটু দেখে রাখলেন। এবং আপনার সবচেয়ে বড় কথা, বই থেকে না, মানে বই থেকে আপনি পড়বেন কিন্তু বইয়ের পড়াটা আপনি শিটে বা কোথাও একটা, যেখানে আপনার একটা পার্সোনাল যে নোটটা আছে ওই নোটের মধ্যে অ্যাড করে রাখা। এভাবে আপনি এডিশন করবেন, অর্থাৎ তাহলে আপনার পড়াটা আপনার জায়গা থেকে সরে যাবে না।
ভেইনস অফ টিএমজে, হ্যাঁ। আমরা জানি কি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ভেইন দুইটা, একটা হচ্ছে আমরা কি জানি সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এবং ম্যাক্সিলারি ভেইন, দুটোই কিন্তু আমাদের কি, দুটোই হচ্ছে এক্সটার্নাল যে আমাদের উম, মানে আর্টারি, ক্যারোটিড আর্টারি, সেটার কি হয়, দুইটা, আচ্ছা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এখানে একটু বলে রাখি যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দুইটা টার্মিনাল ব্রাঞ্চেস আছে। একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি আর এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ম্যাক্সিলারি আর্টারিটা হচ্ছে আপনার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ, এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি হচ্ছে সবচেয়ে মানে ব্রাঞ্চ আর কি, আপনার কি বলেন, স্মলেস্ট ব্রাঞ্চ, হ্যাঁ। তাহলে দুটোই কিন্তু টার্মিনাল ব্রাঞ্চের সাথে, ঠিক আছে। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির অনেক ধরনের ব্রাঞ্চ আছে। প্রথম ব্রাঞ্চটাকে আমরা মিডিয়াল ব্রাঞ্চ বলে থাকি। মিডিয়াল ব্রাঞ্চ আছে, তারপরে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ আছে, পোস্টেরিয়র ব্রাঞ্চ আছে, আর এটা হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ। এই টার্মিনাল ব্রাঞ্চ থেকে আসে হচ্ছে দুটো আর্টারি, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। তো কারেসপন্ডিং যেভাবে আপনার যেটা হয়, আর্টারির সাথে তো আপনার ভেইনটাও আসে, ঠিক আছে। তো এই জন্য আমি ভেইনের কথাটা বলে রাখলাম যাতে আপনার কাছে একটু ইজ আউট হয়ে যায় পরবর্তীতে যখন আপনারা পড়বেন, অথবা আপনার নতুন হয়তো বা আপনার পড়েও আসছেন, একটু বলে রাখা আর কি, একটু রিক্যাপিচুলেট করা আপনাদের সাথে একই সাথে। তাহলে এটা হচ্ছে ভেইনস অফ টিএমজে। তাহলে আমরা কি কি নিব, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন এন্ড ম্যাক্সিলারি ভেইন, সাথে আমরা নিচ্ছি হচ্ছে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। ওকে, তাহলে 10-এর এ, সি এন্ড ডি ট্রু, বাকিগুলো ফলস। ফাইবারস অফ পেরিওডন্টাল লিগামেন্ট, ফাইবারস অফ পেরিওডন্টাল লিগামেন্ট আমরা কি নিব, আমরা কি কি জানি যে পেরিওডন্টাল লিগামেন্টে কতগুলো মানে কোলাজেন ফাইবার থাকে, এর মধ্যে 1, 3 এবং 12 এভাবে আমরা মুখস্থ করেছি যে টাইপ 1, টাইপ 3 এন্ড টাইপ 12 হচ্ছে আমাদের ফাইবারস অফ পেরিওডন্টাল লিগামেন্টের কোলাজেন। হুইচ আর দ্য রিসর্পটিভ সেলস অফ পেরিওডন্টাল লিগামেন্ট, আমরা কি জানি রিসর্পটিভ সেল বলতে কি বোঝায়, মানে ক্লাস্ট গুলো কি করে, ক্লাস্টই তো আমাদের মূলত রিসর্পশন করে থাকে। তাহলে সিমেন্টোক্লাস্ট, তারপর কি আছে আমাদের সাথে অস্টিওক্লাস্ট এবং আর ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোর কোনো ক্লাস্ট হয় না, ঠিক আছে। তাহলে ফাইব্রোব্লাস্ট আর বাকি দুটো হচ্ছে ক্লাস্ট, যেহেতু রিসর্পশন করতেছে, ক্লাস্ট অলওয়েজ রিসর্পশন করে, ব্লাস্ট অলওয়েজ ফর্মেশন করে, ফর্মেটিভ সেল। আর রিসর্পশনের ক্ষেত্রে জন্য ক্লাস্ট, তাহলে অস্টিও ক্লাস্ট হবে, সিমেন্টো ক্লাস্ট হবে, আর ফাইব্রোব্লাস্ট হবে। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, বি অ্যান্ড ই হচ্ছে ট্রু, বাকিগুলো ফলস। সেলুলার সিমেন্টাম ক্রাইটেরিয়াস, সেলুলার সিমেন্টামটা কি, আমরা জানি কি অ্যাসেউলার সিমেন্টামটা হচ্ছে আমাদের মূলত প্রাইমারি সিমেন্টাম, এবং অ্যাসেউলার সিমেন্টামে কি হয়, সারফেস ফাইবার গুলো ফুললি মিনারেলাইজ থাকে। সেলুলার সিমেন্টামে এটা পার্শিয়ালি মিনারেলাইজ থাকে। এবং আরো কিছু, এটা হচ্ছে আপনার যে কি বলে, যে সেলুলার সিমেন্টাম থাকে থাকে এটা র্যাপিডলি ফর্ম হয়, এবং এটা মূলত ইন্ট্রিনসিক ফাইবার গঠিত করে, এবং সেই ইন্ট্রিনসিক ফাইবার গুলোকে গঠন করতে হেল্প করে, এটা হচ্ছে সিমেন্টো ব্লাস্ট অথবা সিমেন্টো ব্লাস্ট বলতে পারেন। আর এমনিতে এখানে কি দেখা যায়, সিমেন্টো ব্লাস্ট যেহেতু তৈরি করে, তাহলে এখানে সিমেন্টো সাইটস সেল পাওয়া যায়, সিমেন্টো সাইটস বাচ্চা সেলগুলো পাওয়া যায়, সিমেন্টো সাইটস পাওয়া যায়। আর অ্যাসেউলারে আমরা নো সিমেন্টো সাইটস ইজ সিন, নো সিমেন্টো সাইটস সিন। তাহলে আমরা একটু দেখি, ফার্স্ট ফর্ম ডেন্টিন নো, অ্যাসেউলার হচ্ছে ফার্স্ট ফর্ম ডেন্টিন, তাহলে 13-এ কিন্তু ফলস। সারফেস ফাইবার ফুললি মিনারেলাইজড, এটা কি হবে, পার্শিয়ালি মিনারেলাইজড। আর সেলুলার সিমেন্টামটা কি, আফটার টুথ ইরাপশন, আফটার টুথ ইরাপশন হচ্ছে সে, আফটার টুথ ইরাপশন সে কি করতেছে, সেলুলার সিমেন্টাম তৈরি হয়, র্যাপিডলি ফর্ম হয়, এটাও ট্রু। মোর পারমিয়েবল ট্রু, যেটা আমি আগেও বলেছি প্রিভিয়াস একটা কোশ্চেনে আমি বলা যে সিমেন্টাম অলওয়েজ পারমিয়েবল অ্যান্ড সেলুলার সিমেন্টাম ইজ মোর পারমিয়েবল দেন অ্যাসুলার সিমেন্টাম। লাইন অফ সল্টার অ্যাপার্ট, ঠিক আছে, লাইন অফ সল্টার অবশ্যই কি হয়ে যাবে, এখানে অ্যাপার্ট হবে। আচ্ছা, এই এই কোশ্চেনটা একটা জাতীয় কোশ্চেন, এখান থেকে অনেকবারই কোশ্চেন আসছে এরকম যে হার্ট টিস্যু কন্টেনিং লিটল অর নো কোলাজেন ফাইবার, শীটের মধ্যে সুন্দর করে লেখা আছে, দেখবেন একটা চার্টের মধ্যে 3 নাম্বার পৃষ্ঠায় হয়তো যে এনামেলের কোনো কোলাজেন নাই, এনামেলের কোনো কোলাজেন নাই, শুধুমাত্র এই কথাটা একটু অ্যাবসেন্ট আছে যে ইন্ট্রাটিউবিউলার অথবা পেরিটিউবুলার ডেন্টিনে কোনো কোলাজেন নাই, হ্যাঁ। তাহলে একসাথে আমরা কোশ্চেনটা আপনাদেরকে করে দেওয়া যে এমন কোন হার্ট টিস্যু গুলো আছে যেগুলো কোনোই কোলাজেন কন্টেইন করে না, অথবা
করলেও খুবই লিটল, খুবই স্কার্স থাকে, অথবা খুবই অল্প, খুবই অল্প। হুম। আচ্ছা, সেটা কি কি? হার্ট টিস্যু কর্নে লিটার নো কোলাজেন ফাইবার, এটা হচ্ছে সেলুলার। আমরা তাহলে কি দেখতেছি? তাহলে ইন্ট্রোটিউবুলার ডেন্টিন, এনামেল, আর এটা হচ্ছে পেরিটিউবুলার ডেন্টিন। আচ্ছা, ইন্ট্রোটিউবুলার ডেন্টিন মানে কিন্তু পেরিটিউবুলার ডেন্টিন, এজন্য আমি এখানে কোশ্চেনটা একটু ইয়ে করে দেওয়া, যে আপনার যাতে জানা থাকে আর কি, মানে আপনি যাতে একবারই বুঝতে পারেন। ইন্ট্রাটিউবুলার অথবা পেরিটিউবুলার টেন্ডিন একই কথা। অ্যামেলোজেনিনস আর হোমোজেনাস প্রোটিন না। আমরা কি জানি অ্যামেলোজেনিস প্রোটিন গুলো কি? হেটারোজেনাস প্রোটিন। আচ্ছা, অ্যামেলোজেনিন নন অ্যামেলোজেনিনটা কি মূলত? এটা হচ্ছে আমাদের যে এনামেলটা থাকে, এনামেলটা অর্গানিক, কিছু কেমিক্যাল প্রপার্টিজ আছে এর মধ্যে, অর্গানিক, নন অর্গানিক এন্ড ওয়াটার থাকে। তো অর্গানিক এর মধ্যে আমাদের কি থাকে? মূলত মেইন হচ্ছে আমাদের প্রোটিন থাকে। প্রোটিনটা কি ধরনের প্রোটিন হয়ে থাকে? ক্যারাটিন টাইপ প্রোটিন হয়ে থাকে, এবং এই ক্যারাটিন টাইপ প্রোটিন আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামেলোজেনিন, আর একটা হচ্ছে নন অ্যামেলোজেনিন। এই অ্যামেলোজেনিন গুলো যেটা হয়, হেটারোজেনাস প্রোটিন হয়, লো মলিকুলার ওয়েট প্রোটিন হয়। এছাড়া আর কি আছে? এগুলোতে কিসের আধিক্য থাকে? প্রোলিন, হিস্টিডিন, তারপর আপনার গ্লাইসিন, লিউসিন। ঠিক আছে, গ্লাইসিন না, এটা হচ্ছে প্রোলিন, হিস্টিডিন, গ্লুটামিন আর গ্লুটামিন আর লিউসিনের আধিক্য থাকে। আর নন অ্যামিলোজেনিন গুলো কি হয়? এগুলো হচ্ছে আপনার গ্লাইসিন, সেরিন এন্ড অ্যাসপার্টিক অ্যাসিড, এটা মনে রাখতাম সবসময় গ্যাস দিয়ে। ঠিক আছে, এগুলো থাকে, এবং সব সময় আপনার অ্যামিলোজেনিন কি হবে? হাইড্রোফোবিক। অ্যামিলোজেনিন অলওয়েজ হাইড্রোফোবিক। এবং 90% অফ এনামেল ম্যাট্রিক্স প্রোটিন তৈরি করে কে? অ্যামিলোজেনিন। তাহলে আমরা কোশ্চেন গুলো মিলাবো স্টেমের সাথে। হোমোজেনাস প্রোটিন, তাহলে এটা কি? ফলস। 10% অফ এনামেল ম্যাট্রিক্স প্রোটিন, এটাও ফলস। কত পার্সেন্ট? 90% তৈরি করে। সামটাইমস হাইড্রোফিলিক বাট মোস্টলি হাইড্রোফোবিক। ফলস, বিকজ আমরা কি বলেছি যে অ্যামিলোজেনিস হচ্ছে অলওয়েজ হাইড্রোফোবিক। লো মলিকুলার ওয়েট প্রোটিন, এটা কি হচ্ছে? লো মলিকুলার ওয়েট প্রোটিন, এটা ট্রু। রিচ ইন গ্লাইসিন এন্ড সেরিন না, নন অ্যামিলোজেনিন গ্লাইসিন এন্ড সেরিনে কি হয়? আধিক্য থাকে। এবার আমরা এসবিএ কোশ্চেন গুলো সলভ করব। প্রথমে চলে যাই, একটা কোশ্চেন দেখি। রেটিকুলার ফাইবার কম্পোজড অফ হুইচ ফাইবার? আমরা কি জানি রেটিকুলার ফাইবার গুলা কার সাথে রিলেটেড থাকে? এগুলো কিন্তু অ্যাগ্রাইলোফিলিক নেচারের হয়, এবং এগুলো কি হয়? আমাদের যে ব্লাড ভেসেল থাকে, এই ব্লাড ভেসেলের সাথে এবং এপিথেলিয়াল সেলের সাথে সে কি হয়? রিলেট থাকে। এই কারণে ব্লাড ভেসেলের কোলাজেন কি? টাইপ 3। এবং এই কারণে আমাদের রেটিকুলার ফাইবারের কোলাজেন কি হয়ে থাকে? টাইপ 3 কোলাজেন হয়ে থাকে। তাহলে 16 এর অ্যান্সার হচ্ছে বি। 16 এর অ্যান্সার হচ্ছে আমাদের বি। হুইচ অফ দ্য ফলোইং উইল কজ রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য পাল্প চেম্বার ইন মিড লাইফ? দেখেন, আমরা যখন পাল্পের এইজিং প্রসেসটা চিন্তা করি, যে পাল্প যখন আপনার আস্তে আস্তে পাল্পের বয়স বাড়তেছে, তখন কিছু অবশ্যই চেঞ্জেস আসে এর মধ্যে। পাল্পের যে সাইজটা থাকে, এই সাইজটা আস্তে আস্তে কমে যায়। এটার ভলিউমটা কিন্তু কি হয়? ভলিউমটা ন্যাচারালি কমে যায়। এখন আপনার যেটা হবে, কিভাবে ভলিউমটা কমে আমরা একটু চিন্তা করি। পাল্প ভলিউম কমে একটা রিজনেই, শুধুমাত্র এটা মনে রাখবেন। অনেকগুলো আম, আপনার কি বলে পয়েন্টস আছে, এর মধ্যে একটা পয়েন্টস হচ্ছে যেটাতে বলা আছে যে পাল্প ভলিউমটা কমবে, একটা মাত্র রিজন, সে হচ্ছে ফরমেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। এর উপরে কোনো কথাই হবে না। এছাড়া পাল্পের অনেক ধরনের মিড লাইফ ক্রাইসিস হয়। সেটা কি কি? সেটা এমনিতে হতে পারে, বিকজ আস্তে আস্তে কি হয়, আমাদের ব্লাড পাল্পের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো থাকে, এই ভেসেলস গুলা ব্লাড ফ্লোটা কমে যায়। তো একটা জায়গায় যদি ব্লাড ফ্লোটা কমে যায়, ওই জায়গাটা ন্যাচারালি কি হবে? ওই জায়গাটা আপনার কি হচ্ছে? ন্যাচারালি ওই জায়গাতে আমার ফাইব্রোসিস ডেভেলপ করতেছে। ঠিক আছে, ফাইব্রোসিস ডেভেলপ করতেছে। অথবা আম, এটা মনে রাখবেন, যখন আমাদের ওই যে অনেক সময় হয় কি, আমাদের এই যে থার্ড মোলার থাকে, এখানে তো থার্ড মোলারটা থাকে। তো এই থার্ড মোলার যখন থাকে, এটার আশেপাশে, এখানে আর কিছু নাই, হ্যাঁ, এই আশেপাশে এই জায়গাটায় অনেক সময় আপনার যে এপিথেলিয়াল সেলগুলো থাকে, এপিথেলিয়াল সেলগুলা কি হয়? হাইপার প্লাসিয়া হয়। হাইপার প্লাসিয়া হয়ে এই জায়গাটা একটু ফোলা থাকে, এই জায়গাটা তুলনামূলকভাবে একটু ফোলা থাকে। তো পেশেন্ট অনেক সময় যখন বাইট দেয়, উপরের দাঁতের সাথে বাইট দিতে গেলে তখন একটা চিক মাসেল একটা বাড়তি জায়গার মতো তৈরি হয়, এটাকে আমরা বলি হাইপারপ্লাস্টিক এপিথেলিয়াম। এটা যখন আমাদের এপিথেলিয়াল টিস্যুতে এই জিনিসটা ঘটে, তখন আমাদের হাইপারপ্লাস্টিক এপিথেলিয়াম হয়। কিন্তু পাল্প তো একটা
একটা ধরেন ক্যালসিফাইড টিস্যুর পরে গিয়ে পাল্প, তো পাল্পের মধ্যে সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশনটা কমে যাচ্ছে, ব্লাড ফ্লোটা হলে ফাইব্রোসিস হচ্ছে। ফাইব্রোসিসের মতন কি দিয়ে হবে, এখানে তো এপিথেলিয়াল সেলটা না, এখানে কি আছে, কানেকটিভ টিস্যু সেলগুলো আছে। তখন এখানে কি হচ্ছে আমাদের নর্মালি ফাইব্রোসিসই হয় আর কি। হ্যাঁ, এখানে আর হাইপারপ্লাসিয়া হয় না, বা হাইপারপ্লাস্টিক এপিথেলিয়াম দেখা যায় না, এখানে ফাইব্রোসিস হয় কার, কানেকটিভ টিস্যুগুলোর। ঠিক আছে, একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। আর এছাড়া আর কি হয়ে থাকে আপনার, পালপিস্টোন হতে পারে। হ্যাঁ, পালপিস্টোন হলে দেখা যায় অনেক সময় রুট ক্যানাল করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। হ্যাঁ, দেখা যায় যে পালপিস্টোনের কারণে ক্যানেল খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, ক্যানেল ক্যানেল ভর্তি করে রাখে। তারপর হচ্ছে কি হয়, পাল্প ক্যালসিফিকেশন হয়ে থাকে, ডিফিউজ ক্যালসিফিকেশন হয়ে থাকে। এই তো এই জিনিসগুলো আমরা যদি জানতে পারি তাহলে আমাদের জন্য কোশ্চেন অ্যানালাইজ করা অনেক ইজি হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে ফর্মেশন অফ সেকেন্ডারি ডেন্টিন। আচ্ছা, হাইয়েস্ট, এবার আমরা কিছু ছোট ছোট কোশ্চেন দেখবো যে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ফ্লুরাইড প্রেজেন্ট ইন কোথায় থাকে, এটা হচ্ছে সিমেন্টামে থাকে। হাইয়েস্ট অ্যামাউন্ট থাকে কোথায় ফ্লুরাইডে, এটা হচ্ছে সিমেন্টামে থাকে। ঠিক আছে, এটা কিন্তু একটা এসবিএ কোশ্চেন, যেটা মাথায় রাখবেন যে ফ্লুরাইড সবসময় সিমেন্টামে বেশি থাকে। একটু আগে আমরা এটা নিয়ে কথা বলেছি। হুইচ ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড লিস্ট অ্যাবান্ডেন্ট অফ এনামেল ম্যাট্রিক্স প্রোটিন? এটা কি? এটা হচ্ছে আমাদের এনামেলিন। এনামেলিন হচ্ছে লার্জেস্ট অ্যান্ড লিস্ট অ্যাবান্ডেন্ট, সবচেয়ে কম থাকে এবং সবচেয়ে বড়। দ্য অর্গানিক ম্যাট্রিক্স অফ ডেন্টিন ইজ মিনারেলাইজড ইন আ কোন সাইকেলে? এটা একটু বুঝাই দিই আপনাদেরকে। প্রথমত হচ্ছে এটার রেট অফ অর্গানিক ম্যাট্রিক্স, যেটা এটা হচ্ছে 12 আওয়ার সাইকেলে। এটা কি হচ্ছে আমাদের, এটা কি হয় 12 আওয়ার সাইকেলে হচ্ছে 2 মিলিমিটার করে হয়। আর আমার যখন 24 আওয়ার, এটা তো সাইকেলটা মূলত 12 আওয়ার সাইকেল, এটা মাথায় রাখবেন যে 12 আওয়ার সাইকেল। কিন্তু আপনার কোশ্চেন যদি ডেইলি রেট অফ হয়, যদি ডেইলি রেট অফ হয়, যদি বলেই দেয় যে ডেইলি রেট, এই ডেইলি রেট কথা বলা মানেই হচ্ছে কিন্তু 24 আওয়ার, এটা কিন্তু আর তখন কি থাকবে না, আমাদের 12 আওয়ার থাকতেছে না। কিন্তু নর্মালি সে প্রথম তার চক্রটা কত দিনের কতক্ষণের, এটা হচ্ছে 12 আওয়ারলি সে তৈরি করে, তার তৈরি করার মাত্রাটা হচ্ছে মানে 2 মিলিমিটার, এবং পরে মানে একটা ধারার মতো করে আর কি সে যায়। তো প্রথমে 12 আওয়ারলি সে 2 মিলিমিটার তৈরি করে, আর পরের 12 ঘন্টায় সে আরো 2 মিলিমিটার তৈরি করে। অর্থাৎ ডেইলি রেট অফ অর্গানিক ম্যাট্রিক্স ফর্মেশন, অর্গানিক ম্যাট্রিক্স অফ ডেন্টিন ফর্ম কতটুকু হয়, 4 মিলিমিটার। কিন্তু এখানে কিন্তু ডেইলি কথাটা লিখা হয় নাই। নর্মালি কতটুকু ফর্ম হয়, 4 মিলিমিটার কিন্তু সে নর্মালি ফর্ম করে। এটা হচ্ছে 12 আওয়ার সাইকেল। আর আরেকটা কথা, যদি সুপার ইম্পোস্ট কথাটা লেখা থাকবো, যে সুপার ইম্পোজড, হ্যাঁ, এই সুপার ইম্পোজড মানেই হচ্ছে আমাদের মূলত কি 5 ডে। এই 5 ডেতে তার কিছু চেঞ্জেস আসে, অর্থাৎ সে কি হয়ে যায় আপনার, আপনার যে কোলাজেন গুলো থাকে, কোলাজেনের স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস হয়ে যায়। হ্যাঁ, জমতে জমতে, জমতে জমতে স্ট্রাকচারাল চেঞ্জেস হয়। তবে তাহলে 24 আওয়ারে, 24 আওয়ারে যদি আমাদের কি হয়, 4 মিলিমিটার হয়, তাহলে 5 দিনে কত হবে, 5 দিনে হয়ে যায় 4 × 5 = 20। অ্যান্সার হচ্ছে 20 মিলিমিটার। এগুলো একটু মাথায় রাখবেন, এখান থেকে কোশ্চেন হতে পারে, এখান থেকে কোশ্চেন হতে পারে, একটু মাথায় রাখবেন। ওকে, এর পরের কোশ্চেনটাতে একটু চলে যাই। দেখেন, অনেক বড় করে অনেক কিছু আছে, কিন্তু আমি কিন্তু একটু বোঝানো আপনার আম, একটু একটু অল্পের মধ্যে বোঝা যাওয়ার চেষ্টা করছি। এরপর আপনারা একটু নিজেদের মতো করে আপনারা একটু পড়বেন, তাহলে বুঝে যাবেন। দ্য অর্গানিক লাইনিং অফ ইন্টারটিউবুলার ডেন্টিন, অর্গানিক লাইনিং অফ ইন্টারটিউবুলার অথবা আহ, এম, আচ্ছা, এটা 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 কিন্তু ইন্টারটিউবুলার ডেন্টিন না। হ্যাঁ, এটা হবে কিন্তু আমাদের ইন্ট্রাটিউবুলার ডেন্টিন। হ্যাঁ, ইন্ট্রাটিউবুলার ডেন্টিন হবে। হ্যাঁ, এটা কি হবে, ল্যামিনা লিমিটেন্স। হ্যাঁ, আচ্ছা, যেটাই হোক আপনার অ্যান্সার কিন্তু এটাই, ইন্টার বলেন ইন্টার বলেন যেটাই বলেন, অ্যান্সার কিন্তু আর কোনটা হচ্ছে, কারণ ইন্টারের মধ্যে কিছু আর দেওয়া নাই। তাহলে অ্যান্সার কি হচ্ছে, ল্যামিনা লিমিটেন্স। এবং ল্যামিনা লিমিটেন্স এখানে কি হয়, গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকান্স গ্যাগস,
হ্যাঁ, গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকান্স অনেক বেশি থাকে। গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকান্স বেশি থাকার অ্যাডভান্টেজ কি, এটা একটা আঠার মতন কাজ করে। এটা কি করে? আঠার মতন কাজ করে। আমাদের বডিতে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের আঠার মতন কাজ করে, সেটা হচ্ছে ফাইব্রোজেন। ফাইব্রোজেন, এখানে যখন আমরা ইয়া করি, ইএসআর করি, ইএসআর করি, ইস্ট্রোজেন, আপনার যখন ইএসআর করি, তখন দেখা যায় কি আমাদের সেডিমেন্টেশন রেট, যেটা ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট, যেটাকে আমরা যখন আমরা দেখি, তখন অ্যাকচুয়ালি ফাইব্রোজেনটা যতটুকু হয় একটা টাইম পর্যন্ত, এই ফাইব্রোজেনের আধিক্যতা অনুযায়ী আপনার হচ্ছে ওই মিলিমিটারটা প্রকাশ করা হয়। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় 0 to 10, আর ছেলেদের ক্ষেত্রে অনেক অনেক সময় 0 to কি থাকে, 10 থেকে 20 বা 20 থেকে 30 থাকে। হয় কি, আহ থাকে কি অ্যাকচুয়ালি, ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে আর ইরাইথ্রোসাইটটা থাকে, তো মানে আপনার রেড ব্লাড সেল গুলো থাকে, হোয়াইট ব্লাড সেল থাকে। তো কি হয়, তো আপনার ফাইব্রোজেনটা অনেক বেশি থাকলে তখন কি কি হচ্ছে, অন্যান্য ক্লটিং ফ্যাক্টর গুলোকে সরায় দেয়, শুধুমাত্র ফাইব্রোজেন থাকে। তো ফাইব্রোজেনটা কি করে, মানে সে নিজে একটা জায়গা জুড়ে থাকে, চেপে থাকে। যাই হোক, এগুলো ব্লাডের চ্যাপ্টার, আপনার ওখানে হয়তো পড়ে আসছেন আরো সুন্দর করে, জাস্ট একটু মনে করায় দেওয়া। হুইচ ইজ নোন অ্যাজ পালপোসাইট, ডাইরেক্ট কোশ্চেন, এটা কি হবে অ্যান্সার? ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট অ্যান্সার। ফাস্টেস্ট টার্নওভার রেট অফ অল কানেকটিভ টিস্যু ইন দ্য বডি, এটাতে কি হচ্ছে? পিরিওডন্টাল লিগামেন্ট, পিরিওডন্টাল লিগামেন্ট। এগুলো এসবিএ কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি মিনারেল কম্পোনেন্ট অফ টুথ এনামেল? কি হবে এনামেলের প্রাইমারি টুথ কম্পোনেন্ট কি? এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এটা কি? ক্যালসিয়াম ফসফেট। হোয়াট ইজ দ্য ইনার মোস্ট লেয়ার অফ ডেন্টিন? প্রিডেন্টিন থাকতেছে সবচেয়ে তলে, থাকতেছে কি আমাদের প্রিডেন্টিন, তার মাঝে বাল্কটা তৈরি করতেছে কে? সার্কামপালপাল ডেন্টিন, তার উপরে থাকতেছে কে? আমাদের ম্যান্টল ডেন্টিন। শেষ। তাহলে কি ইনার মোস্ট লেয়ারটার নাম হচ্ছে প্রিডেন্টিন। দ্য বোন ডাইরেক্টলি লাইনিং দ্য সকেট ওয়াল ইজ রেডিওগ্রাফিক্যালি রেফার্ড টু অ্যাজ কি হবে? ল্যামিনা ডুরা। আর যদি বলতো হিস্টোলজিক্যালি রেফার্ড টু অ্যাজ, হিস্টোলজিক্যালি বললে আমরা কি বলতাম? তখন হয়ে যেত বান্ডেল বোন। হ্যাঁ, একই জিনিস, আমি হিস্টোলজিক্যালি বান্ডেল বোন বলবো, আর যখন আমি রেডিওগ্রাফিক্যালি বলতেছি তখন আমরা বলতেছি ল্যামিনা ডুরা। সার্কামপালপাল ডেন্টিন মেইনলি কম্পোজড অফ, যেটা একটু আগে বললাম, এটা হচ্ছে বিটা ফাইবার্স, বিটা ফাইবার্স দিয়ে তৈরি হয়। ইনক্রিমেন্টাল লাইন অফ সিমেন্টাম ইজ নোন অ্যাজ লাইন অফ সল্টার বা সল্টার লাইন। প্লেক্সাস অফ রাস্কো ফাউন্ড ইন হুইচ জোন? এটা কি জানি আমরা, যে ওয়েলস অডন্টোপ্লাস্টিক জোনের নিচে থাকে সাব অডন্টোপ্লাস্টিক জোন। এই সাব অডন্টোপ্লাস্টিক জোনে কি হয়, কোনো সিনাপস ঘটে না, এবং এখানে মূলত প্লেক্সাস অফ রাস্কো থাকে, এবং প্লেক্সাস অফ রাস্কো গুলো মূলত নন মাইলিনেটেড ফাইবার্স, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, নন মাইলিনেটেড ফাইবার যেগুলো মাইলিনেটেড থাকে, সেগুলো একটু দেখবেন যে মাইলিনেটেড আর কোনটা অটোনমিক এবং কোনটা কি আমাদের অটোনমিক, মানে কি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। আর একটা কি আছে আপনার নন মাইলিনেটেড। নন মাইলিনেটেড কি হচ্ছে? সেন্সরি, অর্থাৎ নোকিসেপশন, অর্থাৎ সে পেইন দিবে, প্রোপায়োসেপশন দিবে, মেকানো রিসেপশন দিবে, হ্যাঁ, এইগুলা অর্থাৎ সে সেন্সরি এফারেন্ট গুলা সে নিচ্ছে। আর যেটা মাইলেটেড ফাইবার গুলো যেগুলো থাকে, এই ফাইবার গুলা কি করে আমাদের মূলত, তাহলে অটোনোমাস, অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজ করে, তাদের সিম্প্যাথেটিক নেচার থাকে, যেগুলোকে বলে রিম্যাক্স ফাইবার। এবং আপনার হয় কি, আমাদের যে পেরিওডন্টাল লিগামেন্ট বা পাল্প যেটা থাকে, পাল্পের মধ্যে কোনো ধরনের কি থাকে না, আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার থাকে না, সাপ্লাই থাকে না। দ্য রড শিট অফ এনামেল ইজ মেড আপ অফ কি? অ্যামেলোব্লাস্টিন। পূর্বে এটার নাম ছিল অ্যামিলিন অথবা শিথিলিন, এখন এই নামটা নাই। এটা হচ্ছে রড শিট গুলো তৈরি হয় কি দিয়ে? অ্যামেলোব্লাস্টিন দিয়ে, অ্যামেলোব্লাস্টিন দিয়ে। দেখেন, আমরা একটা কথা বলি এখানে, যে আমাদের কোশ্চেন গুলা কিন্তু প্যাটার্নের নিয়ম হচ্ছে, আমাদের 60% কোশ্চেন হচ্ছে আপনাদের আপনাদের মানে হাওয়ালে থাকবে আর কি, যে আপনারা অ্যান্সার করতে পারবেন। 60% কোশ্চেন আপনারা চাইলেই অ্যান্সার করতে পারবেন, যদি আপনাদের জ্ঞান বোধ বা উচ্চ আহ, মানে জ্ঞানের পরিধি থাকে, এবং মানে উচ্চ জ্ঞানের পরিধি না, নর্মাল জ্ঞানের পরিধি যদি থাকে, এবং আপনি যদি পড়াশোনাটা ঠিক মতো করেন, ডেইলি পড়েন, এবং রেগুলারিটি মেনটেন করেন, কনসিস্টেন্সি থাকে, পার্সিভারেন্স থাকে, তাহলে আপনি এই 60% কোশ্চেন আপনি অ্যান্সার করে আসতে পারবেন।
এর মধ্যে 10% থেকে 20% কোশ্চেন থাকে, যেটা আপনাকে ওই যে যেটা বললাম আপনাকে ভাবতে হবে, আপনার আপনার পড়ার মধ্যে ডেপথ থাকতে হবে। হ্যাঁ, এটা দিয়েই মূলত পাশ ফেলের একটা নির্ধারণ হয়ে যায়। তো এটা এটা হচ্ছে আপনার ডেডিকেশন। এই জায়গাটা হচ্ছে এই যে 10 to 20% এটা হচ্ছে আপনার ডেডিকেশন। অর্থাৎ আপনি আহ পড়া বুঝতেছেন না সেটাও সমস্যা না, আপনি পড়া মাথায় ঢুকে না সেটাও সমস্যা না, কিন্তু আমরা টেবিলে বসতে ইচ্ছে করতেছে না, এটা তাহলে আমরা ডেডিকেশনের সমস্যা। ঠিক আছে, তাহলে এই ডেডিকেশনটাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা দেখেন। এই ডেডিকেশনটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের চান্সটা কি হয়, মিস হয়ে যায়। ঠিক আছে, আর যদি কপালে থাকে সেটা আলাদা বিষয়। কপালে থাকলে আলাদা বিষয়, কিন্তু আল্লাহ তাআলা সবসময় এগুলো তো কম্পিটিটিভ এক্সাম, আমি বলবো কিন্তু আমাদের এখানে আমাদের চান্সটা কি হয়, মিস হয়ে যায়। ঠিক আছে, আর যদি কপালে থাকে সেটা আলাদা বিষয়। কপালে থাকলে আলাদা বিষয়, কিন্তু আল্লাহ দেখেন এই ডেডিকেশনটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে আমাদের চান্সটা কি হয়, মিস হয়ে যায়। ঠিক আছে, আর যদি কপালে থাকে সেটা আলাদা বিষয়। কপালে থাকলে আলাদা বিষয়, কিন্তু আল্লাহ তাআলা সবসময় এগুলো তো কম্পিটিটিভ এক্সাম, আমি বলবো যে এখানে আসলে সৃষ্টিকর্তাকে কিছু শো করতে হবে। হ্যাঁ, আমি সবাইকেই বলি এই জিনিসটা, যেটা আমিও করে আসছি, যে সৃষ্টিকর্তাকে আপনাকে আপনার কিছু টার্মস এন্ড কন্ডিশনে চলে যেতে হবে, যে আপনার কিছু ভালো কাজ করা, অথবা নতুন করে আপনি কমিটেড হওয়া, যেটা আমি আগে করিনি এখন করতেছি। তারপরে এই যে আপনার পড়াশোনার যে ডেডিকেশনের ব্যাপারটা, সেটাখানে আরো বেশি ডিভোশন থাকা। এবং মানে অনেক সময় দেখা যায় আমাদের শরীর খারাপ লাগে, অনেক এটা অনেক অনেক খারাপ লাগে।